কল্পনা করুন এমন একটা শহর যার জন্ম হয়েছিল যুদ্ধ থেকে। এক সাম্রাজ্যের সেনাপতি একটা জলাবদ্ধ নদীবেষ্টিত বিদ্রোহী অঞ্চলে এসে দাঁড়ান এবং সেখান থেকে তিনি নিয়ন্ত্রণ করেন এমন এক সাম্রাজ্যের অংশ যা তখন পৃথিবীর সবচেয়ে ধনী সাম্রাজ্যগুলোর একটি। মাত্র কয়েক দশকের মধ্যে এই জলাভূমি পরিণত হয় এমন একটা শহরে যার বাজারে বিক্রি হয় এমন কাপড় যা পরে রাজা রাজনরা। এটাই সেই মুহূর্ত যখন ঢাকা প্রথমবার বিশ্ব মানচিত্রে নিজের নাম খোদাই করে। আজকের ঢাকার রাস্তায় হাঁটলে কল্পনা করা কঠিন যে এই শহর একদিন একটা সাম্রাজ্যের রাজধানী ছিল, এমন এক সাম্রাজ্যের যা ভারতের প্রায় পুরো উপমহাদেশ শাসন করত। কিন্তু 450 বছর আগে এই শহরের নাম উচ্চারিত হতো দিল্লি, আগ্রা এবং লাহোরের পাশাপাশি মুঘল সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র হিসেবে। কিভাবে একটা ছোট নদী তীরবর্তী জনপদ এত দ্রুত এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? উত্তরটা শুরু হয় একজন মানুষকে নিয়ে, যাকে সম্রাট নিজে পাঠিয়েছিলেন একটা প্রায় অসম্ভব কাজ সম্পন্ন করতে। 16 শতকের শেষ ভাগে মোগল সম্রাট আকবর বাংলাকে তার সাম্রাজ্যের অংশ করে নেন। কিন্তু কাগজে কলমে নিয়ন্ত্রণ আর বাস্তবে নিয়ন্ত্রণ দুটো একদম আলাদা বিষয় ছিল। পূর্ব বাংলার জলবদ্ধ নদী বিধৌত অঞ্চলে, যাকে বলা হতো ভাটি, স্থানীয় জমিদাররা, যাদের ইতিহাসে 12 ভূঁইয়া নামে ডাকা হয়, মুঘল কর্তৃত্বকে প্রত্যাখ্যান করেই চলেছিল। ঈসা খান এবং পরে তার ছেলে মুসা খান তাদের নেতৃত্ব দিচ্ছিলেন এবং তারা প্রতিটি দুর্গে প্রতিটি কৌশলগত পয়েন্টে লড়াই করেছিলেন। মুঘলদের তখন প্রয়োজন ছিল এমন একজন মানুষ যে এই বিদ্রোহ দমন করতে পারবে। সেই মানুষটি ছিলেন ইসলাম খান চিস্তি, সম্রাট জাহাঙ্গীরের শৈশবের খেলার সাথী, এবং এমন একজন সেনাপতি যিনি বুঝেছিলেন এই নদী বিধৌত এলাকায় জয়লাভ করতে হলে স্থলসেনা দিয়ে হবে না, প্রয়োজন হবে শক্তিশালী নৌবাহিনীর। 1608 সালে বাংলার সুবাদার নিযুক্ত হবার পর ইসলাম খান বুঝতে পারেন রাজমহল থেকে শাসন চালানো, যা প্রদেশের একেবারে পশ্চিম কোণে অবস্থিত, পূর্ব বাংলার অস্থির অঞ্চল নিয়ন্ত্রণ করার জন্য একদম অযোগ্য জায়গা। তাই তিনি একটা সাহসী সিদ্ধান্ত নেন, রাজধানী সরিয়ে নেবেন একদম ভাটির অঞ্চলের হৃদয়ে। 1610 সালের মাঝামাঝি সময়ে ইসলাম খান বহু মাসের যুদ্ধবিজানের পর শেষ পর্যন্ত ঢাকায় পৌঁছান। 12 ভূঁইয়ারা সাহসিকতার সাথে লড়াই করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হন। ঢাকা দখল করার পর ইসলাম খান একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি এই শহরকেই বাংলার নতুন রাজধানী ঘোষণা করেন এবং সম্রাট জাহাঙ্গীরের সম্মানে এর নতুন নাম দেন জাহাঙ্গীরনগর। এটা ছিল কেবল একটা নাম পরিবর্তন নয়, এটা ছিল এক সম্পূর্ণ রূপান্তরের সূচনা। ঢাকা, যা একসময় ছিল মাত্র একটা সামরিক ফাঁড়ি, একটা থানা, এখন হয়ে উঠল এমন একটা প্রশাসনিক কেন্দ্র যেখান থেকে পরিচালিত হতো বাংলার মতো একটা বিশাল প্রদেশের ভাগ্য, যাকে অনেকেই তখন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী অঞ্চল বলে বিবেচনা করত। রাজধানী হিসেবে নির্বাচিত হওয়ার পর ঢাকা প্রায় 1 শতাব্দী ধরে কিছু বিরতি বাদ দিয়ে সেই মর্যাদা ধরে রাখে। ইসলাম খান নিজেই শহরের অবকাঠামো গড়ে তোলায় মনোযোগ দেন। তিনি একটা খাল খনন করিয়েছিলেন যা বুড়িগঙ্গাকে সংযুক্ত করে দুলাই খালের সাথে, যা মূলত পুরনো ঢাকা আর তার নতুন সম্প্রসারণের মধ্যে একটা সীমারেখা তৈরি করে দেয়। প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে দ্রুত। বাজার, সরাইখানা, সরকারি ভবন সবকিছু একসাথে গড়ে উঠতে থাকে এই নদী তীরবর্তী শহরে, যা মাত্র কয়েক বছর আগে পর্যন্ত একটা বিদ্রোহী অঞ্চলের প্রান্তভাগ ছিল। কিন্তু রাজনৈতিক ক্ষমতাই ঢাকার গল্পের পুরোটা নয়। আসল রূপান্তর ঘটেছিল অর্থনীতিতে। এখানেই ঢাকার গল্পের সবচেয়ে অসাধারণ অধ্যায় শুরু হয়, মসলিন। এই কাপড় ছিল এত সূক্ষ্ম, এত হালকা যে ইউরোপীয় রাজদরবারে এটাকে ডাকা হতো বোনা বাতাস নামে। বিশেষভাবে বিখ্যাত ছিল মলমল খাস, এমন এক ধরনের মসলিন যা পাওয়া যেত কেবল রাজপরিবারের জন্য। ঢাকার তাঁতিরা এই কাপড় তৈরি করতেন এমন এক দক্ষতায় যা পৃথিবীর আর কোথাও পুনরুৎপাদন করা সম্ভব ছিল না। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন এই দক্ষতা এই অঞ্চলের নির্দিষ্ট ধরনের তুলা, নদীর জল এবং বংশ পরম্পরায় চলে আসা কারিগরি জ্ঞানের এক অনন্য সমন্বয় থেকেই সম্ভব হয়েছিল। এই কাপড় ইউরোপীয় রাজদরবার পর্যন্ত পৌঁছে যেত, মুঘল সম্রাটদের পোশাক থেকে শুরু করে ইউরোপের অভিজাত সমাজ পর্যন্ত।
অর্থনীতিবিদরা পরে হিসাব করে দেখাবেন তখন বাংলা মুঘল সাম্রাজ্যের জিডিপির একটা বিশাল অংশ একাই উৎপাদন করত। ঢাকা পরিণত হয় এক বিশ্বব্যাপী টেক্সটাইল শক্তি, এবং সেই সমৃদ্ধি ধরে রাখতে এই শহরকে সুরক্ষিত করতে হবে। ঢাকার সবচেয়ে পরিচিত স্থাপত্য চিহ্নগুলোর একটি লালবাগ কেল্লা এই যুগেরই সাক্ষ্য বহন করে। ১৬৭৮ সালে মুঘল রাজপুত্র মোহাম্মদ আজম এই দুর্গের নির্মাণ শুরু করেন তার মাত্র ১৫ মাসের শাসনামলে, কিন্তু সম্রাট আওরঙ্গজেব তাকে প্রত্যাহার করেন এবং নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যায়। এই অসম্পূর্ণতার পেছনে একটা ব্যক্তিগত করুণ কাহিনীও জড়িয়ে আছে। সুবেদার শায়েস্তা খানের কন্যা পুরী বিবির অকাল মৃত্যু, যিনি এই দুর্গেই সমাধিস্থ হয়েছিলেন, এবং কথিত আছে এই বেদনায় দুর্গের নির্মাণ কাজ থামিয়ে দিতে অবদান রেখেছিল। আজ লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে এক অসম্পূর্ণ স্বপ্নের প্রতীক হিসেবে। মুঘল স্থাপত্যের সৌন্দর্য আর সাম্রাজ্যের রাজনীতির অনিশ্চয়তা দুটোই একসাথে ধারণ করে। ঢাকার বাণিজ্যিক সাফল্য কেবল স্থানীয় তাঁতিদের গল্প ছিল না, এটা ছিল এক আন্তর্জাতিক সংযোগের গল্প। অষ্টাদশ শতকের শুরুর দিকে আর্মেনীয় বণিকরা ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তারা পাট ও চামড়ার ব্যবসায় মুঘল ও পরবর্তীতে নবাবদের সাথে গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলেন। আজও আরমানিটোলা এলাকায় দাঁড়িয়ে আছে তাদের গির্জা, চার্চ অফ হোলি রিজারেকশন, যা সেই সম্প্রদায়ের উপস্থিতির এক জীবন্ত স্মারক। এই বণিকদের সাথে আসত পর্তুগিজ, ডাচ এবং ইংরেজ ব্যবসায়ীরাও। প্রত্যেকেই নদীর তীরে নিজস্ব বাণিজ্য কেন্দ্র স্থাপন করত। ঢাকার নদীপথ পরিণত হয় এমন এক জলপথ মহাসড়কে, যেখান দিয়ে চাল, কাপড় এবং মূল্যবান পণ্য প্রবাহিত হতো বঙ্গোপসাগর হয়ে বিশ্বের দিকে। মুঘল আমলে বাংলা ছিল বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য টেক্সটাইল ও জাহাজ নির্মাণ শিল্পের কেন্দ্র। অর্থনৈতিক ইতিহাসবিদরা একে চিহ্নিত করেছেন বিশ্ব অর্থনীতির এক অগ্রগণ্য কেন্দ্র হিসাবে, এমনকি ইউরোপীয় শিল্প বিপ্লবেরও আগে। ঢাকার বাজারে চাল বিক্রি হতো এত সস্তায় যে ইউরোপীয় বণিকদের নথিতেও তার উল্লেখ পাওয়া যায়। শ্রমও ছিল সস্তা, পণ্য ছিল প্রাচুর্যে ভরা, আর গুণমান ছিল অতুলনীয়। এই সমন্বয় এই ঢাকাকে পরিণত করে মুঘল সাম্রাজ্যের এক আর্থিক রাজধানীতে। এখানে ছিল নিজস্ব টাকশাল, যেখানে মুদ্রা তৈরি হতো, এবং রাজস্ব সংগ্রহের এক বিশাল কেন্দ্র, যা সরাসরি সাম্রাজ্যের কোষাগারে অর্থ যোগান দিত। ফরাসি পর্যটক ফ্রান্সোয়া বার্নিয়ার ১৬৬৪ সালে ঢাকায় আসেন এবং তার স্মৃতিকথায় লিখে যান এই শহরের ব্যস্ততা ও সমৃদ্ধির বিবরণ। আরেকজন ফরাসি পর্যটক জিন বাপ্তিস্তে তাভার নিয়ে ১৬৬৬ সালে ঢাকায় আসেন এবং সুবাদার শায়েস্তা খানের সাথে দেখা করেন। শায়েস্তা খানের শাসনামলে ১৬৬৪ থেকে ১৬৮৮ সাল পর্যন্ত ঢাকা তার সবচেয়ে বড় সম্প্রসারণের মুখোমুখি হয়। শহর তখন ১২ মাইল লম্বা আর ৮ মাইল চওড়া এলাকা জুড়ে বিস্তৃত হয়, আর জনসংখ্যা পৌঁছায় প্রায় ১০ লাখে। সাধারণ বাসিন্দাদের জীবন ছিল বহুস্তরীয়। তাঁতি, কারিগর, বণিক, সৈন্য, প্রশাসক সবাই একসাথে বসবাস করতেন এমন একটা শহরে, যেখানে মসজিদের আজান মিশে যেত নদীর কোলাহলের সাথে, এবং বাজারের হাকডাক মিশে যেত বিদেশি ভাষার শব্দের সাথে। এটা ছিল এক স্বর্ণযুগ। তবে ইতিহাসের প্রতিটি স্বর্ণযুগের মতোই এরও একটা সমাপ্তি ছিল। প্রায় ১০০ বছর ধরে ঢাকা ছিল মুঘল বাংলার গর্ব, মসলিনের শহর, বাণিজ্যের শহর, এক সাম্রাজ্যের আর্থিক হৃৎপিণ্ড। কিন্তু ক্ষমতা কখনো স্থায়ী হয় না, কারণ প্রতিটি সাম্রাজ্যই শেষ পর্যন্ত পতনের মুখোমুখি হয়। অজানা ঢাকার পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে ব্রিটিশরা ঢাকাকে চিরতরে বদলে দিয়েছিল।